হ্যালো এভরিওয়ান, আজকে একটা সুন্দর টপিক যেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার বা সার্থক সংখ্যা, যেটা ক্লাস 11-এ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন পড়েই 100%, আর ডিপ্লোমাতেও পড়ে। তাহলে যারা ডিপ্লোমা স্টুডেন্ট, যারা ক্লাস 11 স্টুডেন্ট, তারা এটা একবার যদি দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরা ফিরে যাবে যে সার্থক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার অ্যাকচুয়ালি জিনিসটা কি। মনে করো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আগে প্রথম থেকে স্টার্ট করি। মনে করো এটা 30 থেকে এটা হচ্ছে 31। আমরা স্কেলে দেখেছি, আমরা যখন স্কেলে কোনো বস্তু মেজার করি তখন কি হয়, 30 সেন্টিমিটার, 30 থেকে 31 মানে কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে এখানে একটা 1 সেন্টিমিটার লেন্থের আমি একটা নিলাম, একটা দৈর্ঘ্যকে মেজার করছি। 1 সেন্টিমিটার ডিস্টেন্স আমরা কি পাই, এখান থেকে এটা কত 1, এটা কত 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর কত না আবার 31। দেখো এখান থেকে দেখো, তাহলে কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এর পর কত হবে 31, 31। অর্থাৎ 30 থেকে কত নিয়েছি না, প্রত্যেকটা 1 সেন্টিমিটার কটা ভাগ করে যায়, 1 সেন্টিমিটারকে 10টা সেন্টি ভাগ করে যায়। স্কেলের ক্ষেত্রে আমরা দেখেছি। মনে করো কোন একটা বস্তুর দৈর্ঘ্য তুমি মেজার করছো, যেখানে মেজারটাতে কত এলো, মনে করো এইটা কত ছিল, 30 ছিল। এখন তুমি একটা মেজার করছো, সেই মেজারটা দেখা যাচ্ছে যে এইখান থেকে এখানে এসছে। তাহলে সেক্ষেত্রে তুমি কত লিখো না 30.1। যদি এখানে আসে, এখান থেকে এখানটা আসে, সেক্ষেত্রে তুমি কত লিখবে না, এক্ষেত্রে তুমি লিখবে 30.2। এখন সিগনিফিকেন্ট নাম্বারটা কোথা থেকে আসছে, মনে করো তুমি একটা বস্তুকে মেজার করছো, যেটা লেন্থটা পাওয়া যাচ্ছে কোথায় না, লেন্থটা পাওয়া যাচ্ছে এখান থেকে এর মাঝামাঝি, অর্থাৎ 1 আর 2 এর ঠিক মাঝামাঝি। কোথায় পাচ্ছ না, 1 আর 2 এর মাঝামাঝি। দেখো 1 আর 2 অর্থাৎ 1 আর 2 এর মিডিল পয়েন্টে এখানটা করে কোথাও পাচ্ছ, তুমি এখানটা করে কোথাও পাচ্ছ। তাহলে কোথায় পাচ্ছ, এখানটা করে। তাহলে এখানটায় যদি পাও তাহলে তুমি লিখতে পারবে 30.1, মানে একে তো নেই। আবার তুমি লিখতেও পারবে না 30.2, এটাও তো লিখতে পারবে না, কারণ সে 2 এ তো নেই। তাহলে এইরকম যদি পজিশন আসে তখন আমরা কি লিখবো, তখন তুমি বলবে যে স্যার যদি দেখা যায় যে লেন্থটা 1 এর কাছাকাছি হয়, কার কাছাকাছি, 1 এর কাছাকাছি হয়, সেক্ষেত্রে আমরা লিখবো 30.1। আর যদি লেন্থটা 2 এর কাছাকাছি হয়, মানে 0.2 যদি এগিয়ে যায় অর্থাৎ 2 এর কাছাকাছি হয়, সেক্ষেত্রে কত লিখবো 30.2। একদম সঠিক বলছো তুমি। তাহলে মনে করো যে এখান থেকে মেজার, একটা বস্তুর মেজার করা হলো, যে মেজারটা কত পাওয়া যাচ্ছে না ঠিক 1 এ মিলে গেছে, তাহলে কত লিখবো 30.1, কারণ এখানে তো 30, এটা 30, 30.1। আবার একটা বস্তুকে মেজার করা গেল যার লেন্থটা হচ্ছে কত না 2 এ মিলছে, তাহলে কত লিখবো 30.2। বাট এমন একটা মেজার করতে গেলাম যে দেখা গেল যে 1 এও মিলছে না, 2 এও মিলছে না, এদের মাঝামাঝি কোনো জায়গায় মিলছে, তখন তার মেজারটা কত করবো, 30.1 করবো না 30.2 করবো, কারণ 30.1 এও মিলছে না, 30.2 এও মিলছে না। সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আসছে সিগনিফিকেন্ট ফিগার। বিষয়টা তুমি একটা বলবে যে স্যার একটা জিনিস দেখুন, যে 1 এর কাছাকাছি যদি মেজারটা আছে, অর্থাৎ 1 এর কাছাকাছি যদি মেজারটা আছে, লেন্থটা আছে, তাহলে আমি লিখবো 30.1। ওকে। যদি দেখা যায় 2 এর কাছাকাছি চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কত লিখবো 30.2, এটাও ওকে। কিন্তু এই যে 0.1 আমি লিখলাম, এই যে 0.1 তুমি বললে বা 0.2 বললে, এটা কি অ্যাকচুয়াল হলো? অ্যাকচুয়াল তো হয়নি, কারণ একের ক্ষেত্রে মিলছে না, ডাইরেক্ট 1 এ নাই বা ডাইরেক্ট 2 এ নেই। তাহলে সেক্ষেত্রে কি হয়, এই যে 0.1 0.2 এগুলো কি না, এগুলো অনিশ্চিত, প্রায় কাছাকাছি হতে পারে, এই রকম ব্যাপার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সিগনিফিকেন্ট যে নাম্বার বা আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা এর ব্যাখ্যাটা আসছে। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কাকে বলে, দেখো যদি কোনো সংখ্যা লাস্ট যে অঙ্কটা, এই যে একটা সংখ্যা দেখতে পাচ্ছ 30.1 আছে, কত আছে না 30.1, অথবা কি পাচ্ছি না 30.2। এই যে লাস্টের ডিজিটটা, যদি কোনো সংখ্যার লাস্টের ডিজিটটা, এই যে লাস্টের যে ডিজিট 0.1 0.2, এটা যদি অনিশ্চিত হয়, ঠিক আছে, তাহলে সেটা সহ, এইটা যদি অনিশ্চিত হয় তাহলে সেটা সহ বাকি অঙ্কগুলোর যোগফলকে বলা হয় ওই সংখ্যাটার সার্থক সংখ্যা। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলছে, যদি কোনো সংখ্যার লাস্টের যে ডিজিটটা সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে সেটা সহ বাকি অঙ্কগুলোর যোগফলটা হচ্ছে এই সংখ্যাটার সার্থক সংখ্যা। যেমন এক্সাম্পলটা দেখো, যে এই যে 30.1 লিখলাম, এটা তো নিশ্চিত নয়, কারণ 1 এ মিট করে না, 1 আর 2 এর মাঝামাঝি গেছে লেন্থটা। তাহলে এই যে তাই আমি কি লিখেছিলাম, 1 এর কাছাকাছি থাকলে 0.1 30.1, যে 2 এর কাছাকাছি থাকে 30.2।
তাহলে এই যে 0.1 0.2 এগুলো লিখলাম, এগুলো তো নিশ্চিত সংখ্যা নয়, এগুলো হচ্ছে আনসার্টেন নাম্বার, মানে প্রায় হতে পারে, অনিশ্চিত সংখ্যা। তাহলে এইটার মধ্যে অনিশ্চিত সংখ্যা কোনটা? না 0.1টা হচ্ছে অনিশ্চিত সংখ্যা। এটার মধ্যে অনিশ্চিত সংখ্যা কোনটা? না 0.2টা। তাই ডেফিনেশনটা আসছে, যদি কোনো সংখ্যার লাস্টের অঙ্কটা অনিশ্চিত হয়, দেখো এই সংখ্যাটার লাস্টের যে অঙ্কটা এই 0.1 বা এই সংখ্যাটার লাস্টের অঙ্কটা 0.2, এটা অনিশ্চিত। তাহলে যদি কোনো সংখ্যার লাস্টের অঙ্কটা অনিশ্চিত হয়, তখন সেই সংখ্যার কি করব, সেই অঙ্কটা সহ বাকি অঙ্কগুলোর যোগফলকে বলা হচ্ছে এই সংখ্যাটার সার্থক সংখ্যা। তাহলে এর সার্থক সংখ্যা কটা হবে? লাস্টের সংখ্যা আনসার্টেন, তাহলে এইটা সহ অন্য কটা অঙ্ক আছে টোটাল? একটা, দুটো, তিনটে। এটা সহ আর কটা অঙ্ক আছে? দুটো। এটা সহ দুটো অঙ্ক, তাহলে একটা, দুটো, তিনটে। তাহলে এর সার্থক সংখ্যা কত? না 3। ঠিক সেম সিস্টেম এটার ক্ষেত্রেও। এর সার্থক সংখ্যা কটা? না আনসার্টেন নাম্বার কোনটা? এটা আনসার্টেন নাম্বার বা অনিশ্চিত সংখ্যাটা সহ বাকি অঙ্কগুলোর যোগফল। তাহলে মোট এটা সহ বাকি অঙ্কগুলো কটা অঙ্ক আছে? এটা একটা, এটা একটা, এটা একটা, মোট কত? 3। তাহলে এই সংখ্যাটার সার্থক সংখ্যা হচ্ছে 3। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। ভালো করে দেখো, এরপরে আসছি। তাহলে এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আশা করি তোমরা পারবে। এরপর সার্থক সংখ্যা, এরপর দেখো যে আমি একটু আগে বললাম যে সার্থক সংখ্যাকে সবসময় কি হয়, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নিব। এখানে যত যা করবো, যে কোনো, এখানে কোশ্চেনটা কেমন হবে বলছে, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তার তাৎপর্যপূর্ণ সংখ্যা তোমাকে বার করতে হবে। এই হচ্ছে বেজলা। যে কোনো একটা নাম্বার দেওয়া থাকবে, তার তাৎপর্যপূর্ণ যে নাম্বারটা বা সংখ্যাটা সেটা তোমাকে বার করতে হবে। মনে করো তোমাকে বলা আছে, তাহলে প্রথমে একটা তুমি জিনিস জানবে, সেটা একটা ছোট্ট শর্টকাট আমার পদ্ধতি। এটা একটু করবে, যে বাম দিকের অশূন্য অঙ্ক থেকে শুরু করতে হবে। কি বিষয়টা? এইটা একটু মনে রাখবে, যে বাম দিকের থিওরি, শর্টকাট থিওরি। সার্থক সংখ্যা বার করতে গেলে যে শর্টকাট থিওরি তিনটে আছে, তিনটে আমি বলছি। তার ফার্স্টের যে শর্টকাট থিওরি সেটা কি, না বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পেরে যাবে। কি বলছে, বাম দিকের অশূন্য সংখ্যা, অশূন্য সংখ্যা মানে শূন্য সংখ্যা থাকলে সেটাকে নেবো না, অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। আর আরেকটা জিনিস কি বলছে, কোনো ঘাতযুক্ত সংখ্যা থাকলে, যেমন 10 টু দি পাওয়ার সামথিং থাকতে পারে, এক্স হতে পারে, 10 টু দি পাওয়ার 20 হতে পারে, 10 টু দি পাওয়ার 19 হতে পারে, 10 টু দি পাওয়ার 10 হতে পারে। এইরকম যদি সংখ্যা থাকে, তাহলে এগুলো আমি কখনোই সার্থক সংখ্যার মধ্যে ধরবো না। এই দুটো বিষয়, আর কিছু নয়, শর্টকাট মেথড। তাহলে 10 টু দি পাওয়ার যে সংখ্যায় থাক, সেটা সার্থক সংখ্যার মধ্যে আমি ধরবো না। নাম্বার নাম্বার 2টা কি, না বাম দিকে অশূন্য অঙ্ক থেকে শুরু করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দেখো যে 0.04321, কি কোশ্চেনটা হবে, এরকম একটা তোমাকে সংখ্যা দিল, দিয়ে বলল যে এই সংখ্যাটার সার্থক সংখ্যা কত বা সিগনিফিকেন্ট ফিগারটা কত এই সংখ্যাটা। আমার থিওরি কি বলছে, বাম দিকের অশূন্য অঙ্ক থেকে শুরু করতে হবে। লেফট সাইডে যা জিরো থাকবে সেগুলোকে আমি ধরবো না। এটা লেফট সাইড, তাহলে এটা লেফট সাইডে জিরো থাকলে সেগুলো ধরবো না। বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। তাহলে অশূন্য সংখ্যা, দেখো এটা বাম দিকের কি শূন্য সংখ্যা, তাহলে ধরবো না। দশমিক, এটা তো আসছেই না। এটা কি আছে? শূন্য, তা ধরবো না। অশূন্য সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? এইখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। তাহলে এটা শূন্য ধরছি না, পয়েন্ট ধরছি না, শূন্য ধরছি না, অশূন্য সংখ্যা পেয়ে গেলাম। যেখান থেকে অশূন্য সংখ্যা পাবো, সেখান থেকে কটা অঙ্ক আছে সেটাই হচ্ছে সার্থক সংখ্যা। যেমন কটা অঙ্ক আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে সার্থক সংখ্যা কত? না 4। বিষয়টা ক্লিয়ার আশা করি। তাহলে এই থিওরি অনুযায়ী বাকি এবার কতগুলো এক্সাম্পল দেওয়া যায়। মনে করো যে তোমার দিয়ে আছে 3.9537। এটার দেখো, এর আগে মনে করো জিরো দিয়ে আছে, সিম্পল বলছি। তাহলে জিরো থাকলে বাঁ দিকে অশূন্য সংখ্যা, মানে এটা অশূন্য সংখ্যা নয়, এটা শূন্য সংখ্যা। তাহলে বাঁ দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। তাহলে এটা শূন্য সংখ্যা, তাহলে এখানে শুরু করবো না। এই হচ্ছে অশূন্য সংখ্যা পেয়ে গেলাম। এরপর দেখবো যে কতগুলো আমার অঙ্ক আছে। কটা অঙ্ক আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে কত হবে? সার্থক সংখ্যা 5। বিষয়টা ক্লিয়ার। মনে করো যে কোথাও দিয়ে আছে, এরকম দিয়ে আছে যে 7.31 ইন্টু 10 টু দি পাওয়ার 32, এরকম দেওয়া আছে। দেখো
তাহলে কি করবে না বাম কি বলেছে বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। এখানে তো শূন্য নেই, তাহলে আর ধরছি না। অশূন্য সংখ্যা কোথায়? এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে কটা অঙ্ক আছে দেখো, এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে কটা আছে? একটা, দুটো, তিনটে। আর কি বাদ দিতে বলেছি? যদি কোথাও এরকম ঘাতযুক্ত সংখ্যা থাকে সেটাকে আমি তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে আনবো না। তাহলে এটা ধরছি না, তাহলে এটাও হবে না। তাহলে কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে। এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? 3। যদি কোনো সংখ্যা মনে করো 0.0027531 এরকম থাকে, তাহলে কত আছে না 0.00275312 এরকম। এই সংখ্যাটা সার্থক সংখ্যা কত না যদি বার করতে বলে তাহলে কি করবে? বাম দিকের অশূন্য সংখ্যা থেকে ধরবো না, তাহলে এটা অশূন্য সংখ্যা নয়, এটা শূন্য সংখ্যা, তাহলে এটা ধরছি না। এটা 0 এটা আসছে না। যতগুলো লেফট সাইডে 0 থাকলে আর দশমিক থাকলে সেগুলো বাদ দিয়ে দাও। দশমিক তো আসবেই না, মাঝে থাকলে দশমিক আসবে না। লেফট সাইডে শূন্য থাকলে সেগুলো কি করবো? অ্যাভয়েড করবো, এগুলো ধরবো না। কোথায় স্টার্ট হচ্ছে? অশূন্য সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে। তাহলে কটা ডিজিট আছে দেখো, বা কটা আমাদের অঙ্ক আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে সার্থক সংখ্যা কত? 6। বিষয়টা ক্লিয়ার হলো? মনে করো কোথাও থাকে 0.0952 ইন্টু 10^10। বাম দিকে অশূন্য সংখ্যা কোনটা আছে না অশূন্য সংখ্যা, এটা শূন্য সংখ্যা, ধরছি না। পয়েন্ট আসছে না, আবার শূন্য, ধরছি না। অশূন্য সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? এইখান থেকে স্টার্ট হচ্ছে অশূন্য সংখ্যা, দেখো 9 থেকে স্টার্ট হচ্ছে। বাকিগুলো শূন্য, শূন্যগুলো ধরবো না। হয়েছে 9, 5 কটা আছে? আর কি ধরবো না? এটা ধরবো না। তাহলে এইগুলো বাদ যাচ্ছে, এইগুলো বাদ যাচ্ছে, ঘাতযুক্ত সংখ্যা বাদ যাবে। ঠিক আছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। কটা অঙ্ক আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এর সার্থক সংখ্যা কত? 3। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে আমাদের সার্থক, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, এর তাৎপর্যপূর্ণ সংখ্যা বার করতে বলবে। তার তাৎপর্যপূর্ণ সংখ্যা বার করা একবারে শর্টকাট পদ্ধতি। আশা করি তোমাদের কিছু আটকাবে না। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর দ্বিতীয় যে রুলটা আছে সেই রুলের দিকে যাব। গুণ ভাগের ক্ষেত্রে একটা রুল আর যোগ বিয়োগের ক্ষেত্রে একটা রুল। জাস্ট কোন সংখ্যা দেওয়া থাকলে তোমরা বের করতে পারবে আশা করি। তাহলে নিয়মটা কি? বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে। অশূন্য সংখ্যা মানে কোনটা? এই যে শূন্য আছে ধরবো না, শূন্য আছে ধরবো না, শূন্য আছে ধরবো না। অশূন্য সংখ্যা স্টার্ট হচ্ছে যেখানে সংখ্যা শুরু 1 2 3 4 5 6, যেখানে সংখ্যা শুরু সেটা হচ্ছে অশূন্য সংখ্যা। তাহলে এখান থেকে স্টার্ট করবো, কটা ডিজিট আছে দেখবো, ততগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। ব্যাস, আর জানার দরকার নেই। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। দেখো এবার যে আসন্নমান জিনিসটা কি। আমরা এই সিগনিফিকেন্ট নাম্বার তাৎপর্যপূর্ণ সংখ্যাতে সবসময় স্থান পর্যন্ত আসন্ন মান আমরা এখানে বার করব। তাহলে 2 স্থান পর্যন্ত যেহেতু আসন্ন মান বার করতে হবে, তাহলে আসন্ন মান জিনিসটা কি তোমরা পড়েছো, একবার জাস্ট রিভিউ করলাম যে বিষয়টা কি। তোমরা একটা জিনিস জানো যে 2 স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে চাইছি। যেমন একটা নাম্বার দিয়ে আছে 8.317, আমি কত চাইছি? 2 স্থান পর্যন্ত আসন্ন মান মানে 8.31। তখন আমরা কি করতে হবে যে 31 এই 2 দশমিকের পর শেষের যে ডিজিটটা আছে সেইটা দেখতে হবে। যদি 5-এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করি না তার আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করি। যেমন এটা কত আছে? 7 আছে, 7 আছে, তাহলে 7টা নিশ্চয়ই 5-এর থেকে বেশি। তাহলে 5-এর থেকে যেহেতু বেশি সেক্ষেত্রে কত লিখলো? 8.3, যেহেতু বেশি 1 যোগ করবো, তাহলে 8.32। যদি 5-এর থেকে কম হয় 3 নম্বর ডিজিট, অর্থাৎ দশমিকের পর 3 নম্বর যে সংখ্যাটা, এটা যদি 5-এর থেকে কম হয় সেক্ষেত্রে কি করি? আমরা কোনো সংখ্যা যোগ করি না, অর্থাৎ 1 যোগ করি না। সেক্ষেত্রে আমরা কত লিখি? 9.312 আছে, যেমন এই 2টা যেহেতু 5-এর থেকে কম সেক্ষেত্রে কি লিখলাম? 9.231। এটা আছে 2 স্থান পর্যন্ত আসন্ন মান, এটা আমরা জানি। এখানটা একটু বিষয়টা জানতে হবে তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যে স্যার যদি 5-এর বেশি হয় তাহলে আমরা 1 যোগ করে দিলাম, যদি 5-এর কম হয় সেক্ষেত্রে ডাইরেক্ট সংখ্যাটা লিখলাম, কোনো যোগ করলাম না। কিন্তু 5-এর যদি সমান হয় তাহলে আমরা কি করব? এইটাই ক্ষেত্রে দেখো একটু, যে ইকুয়াল যদি 5 হয়, অর্থাৎ শেষের অঙ্কটা, এই অঙ্কটা যদি 5 হয়ে যায় সেক্ষেত্রে কি করব? 5-এর বেশি হলে 1 যোগ, 5-এর কম হলে সেই সংখ্যাটাই, তাহলে 5-এর সমান হয়ে গেলে দুটো কন্ডিশন আছে। এই কেসটা একটু মনে রাখো যে 5-এর সমান, যেমন একটা সংখ্যা 8.315, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? যদি লাস্টের ডিজিটটা অর্থাৎ এই সংখ্যাটা যদি 5 হয় বা এর 5-এর পরে যদি 0 থাকে, 5-এর পরে যদি 0 থাকে তার ক্ষেত্রে এই কন্ডিশন প্রযোজ্য। যদি শেষ ডিজিট 5 হয় অথবা 5-এর সঙ্গে 0 থাকে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে জোড় আর বিজোড়টা। যেমন 5-এর আগের সংখ্যাটাকে সেক্ষেত্রে দেখতে হবে যে এই যে 5-এর আগের সংখ্যাটা এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি বিজোড় হয় তাহলে এর সঙ্গে কত হবে? 1 যোগ হবে। যদি জোড় হয় তাহলে কোনো সংখ্যা যোগ হবে না। যেমন দেখো 8.315, 5, তাহলে 5-এর আমরা কত চাইছি? 2 স্থান পর্যন্ত আসন্ন মান, মানে এই অংশটা পর্যন্ত আসন্ন মান বার করবো। সেক্ষেত্রে আমরা কি দেখবো যে 5-এর আগের সংখ্যাটা জোড় আছে না বিজোড় আছে। দেখো 2টা এখানে 1 কত আছে? 1 আছে। 1টা কি? 1টা হচ্ছে বিজোড়।
কেন? জোড় সংখ্যা মানে যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, ঠিক আছে? দেখো তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে 5 এর আগের সংখ্যাটা যেহেতু বিজোড় আছে, যদি বিজোড় থাকে তাহলে এর সঙ্গে 1 যোগ হবে, সেক্ষেত্রে অ্যান্সারটা কত হবে? 8.32। দেখো বিজোড় হলে 1 যোগ হয়, সেক্ষেত্রে লিখেছি 8.32। আর একটা দেখো যে 5 এর পর যদি 0 থাকে তাহলেও এই নিয়মটা প্রযোজ্য। 5 এর পর যদি 0 থাকে তাহলে আমি দেখবো 5 এর আগের সংখ্যাটা কত আছে, 5 এর আগের সংখ্যাটা যদি বিজোড় থাকে তাহলে সেক্ষেত্রে আমি কত যোগ করব? এর সঙ্গে 1 যোগ করে দেবো। যদি জোড় সংখ্যা হয়, যেমন একটা বলছি, যেমন এইটা বলছি, দেখো 8 পয়েন্ট কত আছে? 8.345। এক্ষেত্রে শেষ অঙ্কটা কত আছে না 5। আমি কত চাইছি? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমি শেষকালের যে অঙ্কটা এটা কত আছে? 5 আছে। তার আগের সংখ্যাটার দিকে তাকাবো, যদি জোড় হয়, এটা কত? 2 দিয়ে ভাগ করলে মিলবে, মানে 4 আছে, মানে জোড়। যদি জোড় হয় তাহলে এটার সঙ্গে 1 যোগ হবে না, সেক্ষেত্রে আমি লিখেছি কত না 8 পয়েন্ট কত 34। দেখো 8.34। তাহলে এই হচ্ছে কন্ডিশন। আর একটা নিয়ম দেখো, যে দুটো কেস বলেছিলাম, তাহলে একটা কেসের ক্ষেত্রে কি দেখছি যে একটা অঙ্ক আছে, মানে একটা সংখ্যা দিয়ে আছে, সেই সংখ্যার আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে চাইছি, তখন আমরা কি করছি যে শেষকালে যদি 5 থাকে, 5 এর সঙ্গে যদি 0 থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কি হবে না, যদি শেষকালে 5 থাকে তাহলে 5 এর আগের সংখ্যাটা দেখবো, এটা যদি বিজোড় হয়, এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে এর সঙ্গে 1 যোগ হবে। যদি বিজোড় না হয়ে জোড় হয় তাহলে এই যেমন জোড় ছিল, 5 এর আগের সংখ্যাটা জোড় মানে 4, মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে। এক্ষেত্রে কি করছিলাম? ডাইরেক্ট 8.34 ডাইরেক্ট লিখছিলাম, কোনো যোগ করছিলাম না। তাহলে বিজোড় হলে 1 যোগ হবে, জোড় হলে যোগ হবে না। এরপর আরেকটা জিনিস, যে এই যে 8.315 এই সংখ্যাটা আমরা কত চাইছি? 2 দশমিক এই স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে চাইছি। মনে করে এমন একটা সংখ্যা দিয়ে আছে যেখানে 8.315, এই যে 5, সেই সংখ্যাটা কত? 5। বলছে 5 এর পর যদি সেই সংখ্যাটা 5 থাকে বা 0 থাকে, মানে 5 এর পর যদি 0 থাকে, তখন এই সূত্রটা প্রযোজ্য। যদি 5 এর পর 0 না থেকে যে কোনো একটা সংখ্যা, মনে করো 5 এর পর এখানে কত দিয়ে আছে? 1 দিয়ে আছে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে, যাই হোক। তাহলে 1 থেকে 9 পর্যন্ত 5 এর পরে যদি থাকে যে কোনো সংখ্যা, শূন্য বাদে যে কোনো সংখ্যা থাকবে, 5 এর পরে যদি শূন্য বাদে যে কোনো সংখ্যা থাকে, তাহলে চোখ কান বুঝে আমি কি করব? আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করব, তাহলে এটার সঙ্গে 1 যোগ করে দেবো। বিষয়টা ক্লিয়ার হলো? আমি বলতে চাইছি যে আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে চাইছি। কত সংখ্যাটা আছে? 8.315। এই যে 5, যদি শেষকালে 5 থাকতো আর কিছু না থাকতো, অর্থাৎ 5 বা 0 থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? জোড় বিজোড় দেখতাম। আগের সংখ্যাটা জোড় আছে না বিজোড় আছে, যদি বিজোড় থাকে তাহলে এর সঙ্গে 1 যোগ করবো, যদি জোড় থাকে এর সঙ্গে 1 যোগ করবো না। যদি দেখা যায় যে 5 এর পরের সংখ্যা, 5 এর পরে যে ডিজিটটা আছে, এই ডিজিটটা যদি মনে করো যে তোমার এখানে এখানে কত আছে না, এই ডিজিটটা আছে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। তো 5 এর পরে যদি কোনো সংখ্যা থাকে, শূন্য বাদে কোনো সংখ্যা থাকে, তাহলে আমি চোখ কান বুঝে কি করব? এর সঙ্গে 1 যোগ করব, সেক্ষেত্রে কত হবে? 8.32। দেখো 8.32। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই আসন্ন মান, এই বিষয়টা একটু জানতে হবে, কারণ আমাদের যে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এই তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করতে গেলে এই অংশটা একটু জানতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আরেকবার রিপিট করছি, যে যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করব, কার ক্ষেত্রে না সিগনিফিকেন্ট ফিগার, সার্থক সংখ্যার ক্ষেত্রে সবসময় 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। এই আসন্ন মানের নিয়মটা কি তোমরা ছোটবেলায় পড়েছো, যে গ্রেটার দেন 5, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পাবে, দশমিকের পর 2 ঘর নেবো। তাহলে দশমিকের পর 2 ঘর নিতে গেলে আমরা কি জানি, ছোটবেলায় কি দেখেছি, যে দশমিকের পর 2 ঘর নিতে গেলে তার পরের সংখ্যাটা দেখি, যদি 5 এর থেকে বেশি হয় তাহলে কত হয় না, 5 এর থেকে বেশি হলে তার আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করি, যদি 5 এর থেকে কম হয় তার আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করবো না, ডাইরেক্ট সংখ্যাটা লিখে দেবো, এটাই করা হয়েছে। যদি 5 এর সমান হয় সেক্ষেত্রে কি হবে? এই অংশটা একটু মনে রাখো, যে যদি 5 এর সমান হয়ে যায়, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে যাচ্ছি, দশমিকের পর 3 নম্বর যে ডিজিটটা আছে সেটা 5 এর ইকুয়াল, অথবা 5 এর সঙ্গে 0 থাকতে পারে। যদি 5 হয় বা 0 হয়, সেক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? জোড় বা বিজোড় দেখতে হবে। কেমন? বলছে এই যে 5 এর আগে, 5 এর আগের সংখ্যাটা যদি বিজোড় হয়, যেমন এখানে 1 আছে, 1 মানে বিজোড় সংখ্যা, তাহলে কি করব? এর সঙ্গে 1 যোগ করব, সেক্ষেত্রে হবে কত না 8.32। দেখো 8.32 হয়েছে। 5 এর আগে কত আছে? বিজোড়, ওই জন্য 8.32, এর সঙ্গে 1 যোগ হয়েছে। যদি 5 এর আগে জোড় সংখ্যা থাকে, যেমন 8.345, 5 এর আগের সংখ্যাটা কত না 4 আছে, 4টা কি না জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে কোনো যোগ হবে না, 5 থাকলেও কোনো যোগ হবে না, সেক্ষেত্রে কত হবে? 8.34। 8.34। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। আর একটা জিনিস, তাহলে এই সূত্রটা, এই যে নিয়মটা, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? যদি শেষের ডিজিটটা 5 থাকে অথবা 5 এর সঙ্গে 0 থাকে,
তার ক্ষেত্রে প্রযোজ্য। যদি 0 না থেকে এর সঙ্গে 5-এর পরের সংখ্যাটা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে কোনো একটা নাম্বার থাকে, যেমন এখানে 1 লিখেছি আমি, 2 লিখতে পারি 5-এর পর, 3 লিখতে পারি, 4 লিখতে পারি, 9 লিখতে পারি, এখানে মনে করো 8 আছে, সেক্ষেত্রে আমার কথা হবে, বলছে এখানে কোনো সংখ্যা যদি থাকে, 0 বাদ দিয়ে কোনো সংখ্যা যদি থাকে, তাহলে অবশ্যই 5-এর আগের সংখ্যাটার সঙ্গে কি হবে, 1 যোগ হবে। কখন যোগ হবে না, যদি শুধু 5 থাকে, অনলি 5, অথবা 5-এর সঙ্গে 0 থাকে, সেক্ষেত্রে আমি জোড় বিজোড় দেবো। বিষয়টা ক্লিয়ার হলো। এরপর আসছি তাৎপর্যপূর্ণ সংখ্যা যে বের করতে হয়, যে সার্থক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করি, তার কতগুলো রুল আছে, সেই রুলগুলো এবার আস্তে আস্তে, 3টে রুল, অত্যন্ত শর্টকাট পদ্ধতি, একবার দেখলি কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে এখান থেকে, ক্লাস 11-এ তো পড়ে, 11-এ পড়ে, আর ক্লাস আমাদের 11 আর ডিপ্লোমাতে পড়ে, তাহলে এখান থেকে যাই দেখতে তোমরা সঙ্গে সঙ্গে করে দেবে, তোমার কিছুই ভাবতে হবে না, শুধু এইগুলি একটু ফলো করে দেখো। তাহলে যে কোনো একটা সংখ্যা যদি দিয়ে দেয়, তার সেই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ সংখ্যাটা যেটা সিগনিফিকেন্ট নাম্বার, সেটা বার করতে বলে, তাহলে তোমরা এর আগে যা দেখালাম আশা করি বের করে নিতে পারবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গুণ বা ভাগের ক্ষেত্রে। আগেরটা একবার জাস্ট একবার দেখে নাও। আর একটা জিনিস, যে মনে করো কোথাও দিয়ে আছে 0.07023, এরকম একটা নাম্বার দিয়ে আছে, বলছে কি, বলছে এই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বার কত। তাহলে তোমরা কি করবে না, বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু হবে, শূন্য হলেই বাদ, শূন্য হলে বাদ, দশমিক সে তো আসছেই না, শূন্য হলে বাদ, তাহলে এখান থেকে ধরবো না, কোনখান থেকে অশূন্য সংখ্যা শুরু হচ্ছে, কোনখান থেকে, এখান থেকে, তাহলে এখান থেকে স্টার্ট করবো। কটা অঙ্ক আছে, 1, 2, 3, 4, তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত, 4। যদি এরকম থাকে, মনে করো যে 2.75 ইন্টু 10⁻19, এই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত না, বাম দিকের অশূন্য সংখ্যা থেকে শুরু করতে হবে, মানে এইখানে শুরুই হচ্ছে অশূন্য সংখ্যা, মানে কত, 2, তাহলে 1, 2, 3। যদি কোথাও এরকম সংখ্যা থাকে 10 সামথিং, 19 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, যাই থাক, 10 সংখ্যাটাকে আমি কি করবো, নেবো না, তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে নেবো না। আমি টোটাল ফিগারটা যে আছে, সেই ফিগারটার মধ্যে কটা অঙ্ক আছে, 1, 2, 3, তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 3। এই বিষয়টা তোমরা জানলে মোটামুটি। এভাবে যে কেন যা বার করতে দেবে, মনে করো 2.02794 এরকম বললো, 00 এরকম একটা বললো, তাহলে এই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত না, শূন্য সংখ্যা থেকে স্টার্ট করব, তাহলে এটা শূন্য সংখ্যা নেবো না, শূন্য সংখ্যা নেবো না, অশূন্য সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে, 2 থেকে, এখান থেকে স্টার্ট করবো, কটা অঙ্ক আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে এই তাৎপর্যপূর্ণ সংখ্যা কত, 6। তাহলে এইভাবে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো, যদি একটা নাম্বার দেওয়া থাকে, তাহলে সেই নাম্বারের তাৎপর্যপূর্ণ সংখ্যা আমরা এইভাবে বার করে নিতে পারি। এখন যদি কোশ্চেন হলো যে মনে করো তোমাকে গুণ বা ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কেমন হবে না, একটা তার জন্য আমি কতগুলো রুল দিয়ে দিয়েছি, এই রুল দুটো একটু ফলো করবে, তাহলে কিন্তু তোমরা নিজেরাই পারবে। বিষয়টা কি দেখো, রুল নাম্বার 2-এ আগেরটা হলো কত, রুল নাম্বার 1, কোন একটা সংখ্যা থাকলে সেক্ষেত্রে আমি কি করবো, অশূন্য, বাম দিকে শূন্য থাকলে লেফট সাইডে যা 0 থাকবে সেগুলো বাদ দিয়ে দেবো, অশূন্য সংখ্যা থেকে নেবো কতগুলো ডিজিট আছে, তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে ততগুলো, ব্যাস, আর কিছু নয়। আর যদি কোথাও 10⁵, 10⁻4, 10⁻19 এই ধরনের জিনিস থাকে, সেগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে রাখবোই না, সেগুলো বাদ যাবে। এবার দেখো রুল নাম্বার 2-এ কি বলছে, গুণ বা ভাগের ক্ষেত্রে কি করব, যে সেক্ষেত্রে কি করা হয় না, সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার বার করতে গেলে কি করতে হয়, গুণ বা ভাগের ক্ষেত্রে সর্বনিম্ন সার্থক সংখ্যা, এটাকে দেখতে হবে। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে সর্বনিম্ন সার্থক সংখ্যাটার দিকে তাকাতে হবে, সেইটাই হচ্ছে আমাদের বার করতে হবে। যেমন একটা অঙ্ক বলছি, একটা সিম্পল এখানে আমি লিখে রেখেছি, যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত না, 4.413 এত মিটার, একটা আয়তক্ষেত্র, এর মনে কর দৈর্ঘ্যটা, লেন্থটা দেওয়া আছে, এই যে লেন্থটা, এই লেন্থটা মনে করো ভ্যালু দিয়ে আছে যে 4.413 মিটার, আর প্রস্থ বৃত্তটা, সেই বৃত্তটা কত না 2.03 মিটার। বলছে এই আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গুলারটার এর ক্ষেত্রফলটা কত হবে, এইটা হচ্ছে বার করতে হবে। ক্ষেত্রফলকে ইংলিশে কি বলা হয়, এরিয়া, প্রথম অঙ্কটা এ, ওই জন্য আমরা ক্ষেত্রফলকে এ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। আবার এ দেখো, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, সেক্ষেত্রে আমরা এ ধরি। অ্যাক্সেলারেশন প্রথম অঙ্কটা কি না, এ, ত্বরণকে ওই জন্য ছোট হাতের এ ধরা হয়, যেহেতু ক্ষেত্রফলকে ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে, আমি ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করেছি, তাহলে আমি ত্বরণকে কি দিয়ে ডিনোট করবো, ছোট হাতের এ দিয়ে, কারণ ত্বরণকে ইংলিশে বলে অ্যাক্সেলারেশন, আর ক্ষেত্রফলকে বলা হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া মানে ক্ষেত্রফল প্রথম অঙ্কটা এ, ওই জন্য এ ধরা হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে রেক্টাঙ্গুলার যেটা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, বলছে এর ক্ষেত্রফল কত, কন্ডিশনটা কি বলছে, সার্থক সংখ্যা অনুযায়ী ক্ষেত্রফল কত, বিষয়টা ক্লিয়ার। সার্থক সংখ্যা অনুযায়ী ক্ষেত্রফল তার মানে কি, নিশ্চয় একটু চেঞ্জ হবে, তা দেখা যায়। প্রথম এর ক্ষেত্রফল বার করবো, প্রথম ক্ষেত্রফলটা বার করতে গেলে কত হবে, 4.
4.413 কত আছে 4.413 ইন্টু দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল তোমরা জানো 2.03 এইটা এত কি হবে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এটাও মিটার তাহলে মিটার ইন্টু মিটার সমান কত মিটার স্কোয়ার ওকে তাহলে এর যে গুণফলটা মাল্টিপ্লাই যদি করি তাহলে কত বেরোবে 8.9583 এরকম একটা সংখ্যা বেরোবে আর কি এরকম একটা বেরোবে এত। এইবার তুমি একটা জিনিস এখানে ফলো করো বিষয়টা কি বলছে এই তো গেল আমাদের ক্ষেত্রফলটা টোটাল ক্ষেত্রফল যদি বার করতে পারে একটা বাচ্চা ছেলে বার করতে পারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল ব্যাস। কি বলছে গুণ বা ভাগের ক্ষেত্রে এটা কি হয়েছে মাল্টিপ্লাই হয়েছে মানে এখানে গুণ করা হয়েছে বুঝতে পেরেছো এখানে গুণ করা হয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে গুণ করা হয়েছে গুণ বা ভাগের ক্ষেত্রে সর্বনিম্ন সার্থক সংখ্যা তার মানে বিষয়টা হচ্ছে বলছে দৈর্ঘ্যটা কত ছিল না দৈর্ঘ্যটা ছিল এটা কত ছিল 4.413 কটা সার্থক সংখ্যা আছে মানে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এইটার সিগনিফিক্যান্ট ডিজিট কত না 4। আবার দেখো এইটার সিগনিফিক্যান্ট ডিজিট কটা মানে কটা ডিজিট আছে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে তাহলে এর সার্থক সংখ্যা কত না 3। গুণ বা ভাগের ক্ষেত্রে কি বলছে যেটা বেরোবে মানে গুণ যখন আমি এটা ক্ষেত্রফল বার করলাম কোনটা বেরোলো এটা বলছে এর সার্থক সংখ্যাটা কেমন হবে বলছে সর্বনিম্ন যার সার্থক সংখ্যা ছিল সেইটাই হবে এর সার্থক সংখ্যা যেমন এর সর্বনিম্ন দেখো 4 এর ছিল 4 এর ছিল 3 তাহলে সর্বনিম্ন সার্থক সংখ্যা কত না 3 এই 3 তাহলে যে ক্ষেত্রফলটা বেরোবে সেই তারও সার্থক সংখ্যা যেমন 3ই হয় অর্থাৎ যে ক্ষেত্রফলটা বেরোলো এর সার্থক সংখ্যা কত হবে 3ই হবে মানে সর্বনিম্ন হবে। দেখো তার 3 নিতে গেলে কত নেবো 1 ঘর 2 ঘর 3 ঘর অর্থাৎ এই পর্যন্ত আমি বের করবো তাহলে দেখো কত আছে 8.95। আমরা জানি যে একটু আগে যেটা দেখালাম আসন্ন মান হিসাবে দেখলাম যে 5-এর পরে যদি বেশি থাকে 5-এর পরে 0 বাদে কোনো সংখ্যা যদি থাকে তাহলে আগের সংখ্যাটার সঙ্গে কি হয় 1 যোগ হয়। তাহলে দেখো কত পর্যন্ত নেবো 3 পর্যন্ত নেবো 5-এর পর কত 8 আছে 8 মানে কি 5-এর থেকে বড় 5-এর থেকে বড় হলে এর সঙ্গে কি হবে 1 যোগ হবে সেক্ষেত্রে কত হবে 8.96 এত মিটার স্কোয়ার। এটা হচ্ছে সার্থক সংখ্যা অনুযায়ী ক্ষেত্রফল আয়তক্ষেত্রটা বিষয়টা ক্লিয়ার হয়েছে। আরেকটা এক্সাম্পল দিয়ে যাক সেটা হচ্ছে এটা হচ্ছে গুণ বা ভাগের। এরপর দেখো একটা অঙ্ক যেখানে বলা হচ্ছে যে কোনো বস্তুর ভর মনে করে দেওয়া আছে মনে করেন একটা বস্তুর ভর সিম্পল কোনো বস্তুর ভর কোনো বস্তুর ভরটা কত মনে করো এই সিম্পল ভর ধরো 6.62 এত কি আছে ভর মানে সিজিএস পদ্ধতিতে এককটা লিখছি এটা গ্রাম এত গ্রাম আছে কোনো বস্তুর ভর ঠিক আছে। আর আয়তনটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আয়তন এই আয়তনটা কত হবে না মনে কর সিম্পল ভাবে 2.3 আয়তন একক দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে সেমি ইন্টু সেমি সমান সেমি কিউ ওই জন্য সিসি লিখি সেমি কিউ আয়তন। তাহলে কোনো বস্তুর ভর দেওয়া আছে এত গ্রাম আয়তন দেওয়া আছে এত গ্রাম কি বলছে সার্থক সংখ্যা অনুযায়ী বস্তুটার ঘনত্ব বা ডেনসিটি কত। দেখো সার্থক সংখ্যা অনুযায়ী বস্তুটার ঘনত্ব বা ডেনসিটি কত এটা হচ্ছে তোমাকে বার করতে হবে। তাহলে এটা কি কি দেওয়া আছে দেখো ভর দেওয়া আছে বস্তুর ভরকে আমরা কি ধরি না এম ধরি এম সমান কত 5.62 এত কি গ্রাম। বস্তুর যে আয়তনকে ইংলিশে কি বলা হয় ভলিউম বলা হয় প্রথম অঙ্কটা ভি ওই জন্য ভি ধরা হয় আয়তন কত 2.3 এত কি সেমি কিউ। কি চাইছে সার্থক সংখ্যা অনুযায়ী কি অনুযায়ী সার্থক সংখ্যা অনুযায়ী ঘনত্ব কত। আমরা জানি ঘনত্বকে আমরা কি ধরি রো ধরি রো আমরা ধরি এই রো এর মানটা বার করতে হবে যে রো সমান কত। আমরা একটা ছোট জানি যে রো সমান কত না রো সমান ডি সমান এম বাই ভি একটা ফর্মুলা মনে করছে তাহলে ডি সমান এম বাই ভি তাহলে ডি যেটা সেটা হচ্ছে রো তাহলে রো সমান কত এম বাই ভি। তাহলে ঘনত্ব সমান কত ভর বাই আয়তন ঘনত্ব কাকে বলে তোমরা জানো আশা করি একক আয়তনে কোনো বস্তুর ভরকে বলেছে ওই বস্তুর ঘনত্ব বিষয়টা ক্লিয়ার একক আয়তনে কোনো বস্তুর ভর সেই ভরটাকে বলেছে ওই বস্তুর ঘনত্ব। এখন দেখো যে এম এর মানটা বসাবো এবার কত 5.62 বাই 2.3 কি উপরে কি আছে গ্রাম মানে গ্রাম নিচে কি আছে সিসি তাহলে গ্রাম পার সিসি নিচে কি হবে সেমি কিউ গ্রাম পার সেমি কিউ। এর যে মানটা বেরোবে এই রো এর ভ্যালু যেটা বেরোবে সেটা কত মনে করো 2.44347 এত এটা একটা সাফিক্স এটা একটু বেরোবে এত গ্রাম পার সেমি কিউ তোমরা ক্যালকুলেটার করে দেখবে ঠিক আছে। এটা মনে করো রো এর মান বেরোলো মানে ঘনত্ব বেরোলো এই ঘনত্বটা কি না সিম্পল ঘনত্ব। এরপর ওরা কন্ডিশনে কি বলছে সার্থক সংখ্যা অনুযায়ী ঘনত্ব কত তখন আমি দেখবো প্রথম দেখো
বলছে এখানে এই সংখ্যাটা, এই যে নাম্বারটা দেখছো, এই সার্থক সংখ্যা কটা, মানে কটা অঙ্ক আছে এটার মধ্যে, 5 আছে, 6 আছে, আর 2 আছে। এর সার্থক না আমাদের সিগনিফিকেন্ট ফিগার বা সার্থক সংখ্যা কত? 3 হবে। 1 2 3 তিনটে আছে যেহেতু, তাহলে 3। এর ক্ষেত্রে হলো 3। এর ক্ষেত্রে কটা আছে? দেখো 2 আর 3 আছে, দুটো ডিজিট আছে, অর্থাৎ দুটো অঙ্ক আছে। তাহলে সার্থক সংখ্যা কত? না 2। তিনটে হলে, এই যেমন তিনটে ছিল, ওই যে 3 হয়েছিল, এই দুটো আছে বলে 2 হয়েছে। কন্ডিশনটা কি বলছে? বলছে গুণ বা ভাগের ক্ষেত্রে সর্বনিম্ন সার্থক সংখ্যা, অর্থাৎ এই যে দুটো সংখ্যা তুমি ব্যবহার করলে, এই দুটোর মধ্যে যার সার্থক সংখ্যা কম, এই দুটো সংখ্যা তুমি ব্যবহার করলে, এই একটা ব্যবহার করেছো, এই একটা ব্যবহার করেছো। কারণ রো সমান কত? m/v। রো এম এর মান বসিয়েছো, রো এর মান বসিয়েছো। এই যে এম এর মান আর রো এর মান দুটো যে ভ্যালু দিয়ে আছে, এই দুটোর মধ্যে কার সার্থক সংখ্যা সবচেয়ে কম? না, দেখা গেছে যে এর সার্থক সংখ্যা সবচেয়ে কম। সেটা কত? না 2। তাহলে যার সার্থক সংখ্যা কম, যেটা আমি পাবো, এর সার্থক সংখ্যাটা যেমন ওই 2 হয়, অর্থাৎ সর্বনিম্ন যেমন হয়। এখানে কটা সার্থক সংখ্যা ছিল? একটা 3 ছিল, একটা 2 ছিল। সর্বনিম্ন কত? না 2। তাহলে যেটা তুমি বের করবে তার সার্থক সংখ্যাটা যেমন 2 হয় সেটা, তাহলে এখানে তাহলে 2 ঘর পর্যন্ত রুমো নিশ্চয়ই, এই 2 ঘর পর্যন্ত রুমো, তবে সার্থক সংখ্যা 2 হবে। তাহলে দেখো কত আছে? না 2.4। তারপরে কি আছে? 4 আছে। 5 তো নেই। তাহলে যদি 5-এর থেকে কম থাকে, তাহলে আমি ডাইরেক্ট সংখ্যাটা লিখি, তাই লিখে দিলাম 2.4 এত গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা আছে রো এর ভ্যালু এলো। তাহলে সার্থক সংখ্যা অনুযায়ী ঘনত্ব হচ্ছে এটা। আর যদি বলে এমনি ঘনত্ব কত, যেমন তোরা করো, সেটা করতে গেলে কত হবে? পুরোটাই লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। গুণ বা ভাগের ক্ষেত্রে এইভাবেই করতে হয়। মনে করো যে কোনো ঘনক, যে কোনো একটা ঘনক, তার বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, আয়তন বার করতে বলছে। যে কোনো একটা ঘনক, মনে করো বাহুর দৈর্ঘ্য একটা ঘনকের, তাহলে মনে করো কোনো ঘনকের আরেকটা অঙ্ক দেওয়া যাক, এগুলোই পড়ে, এরকম অঙ্কগুলোই পড়ে। কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য, দেখো যে কোনো একটা ঘনক, তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে মনে করো 8 পয়েন্ট একটা সামথিং লিখো, যে বাহুর দৈর্ঘ্য মনে করো 8.292 এত কি মিটার। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। বিষয়টা ক্লিয়ার? তাহলে আয়তন কত? সার্থক সংখ্যা অনুযায়ী আয়তন কত? তাহলে সার্থক সংখ্যা অনুযায়ী আয়তন কত? তার সার্থক সংখ্যা অনুযায়ী আয়তন কত? আমরা জানি ঘনক, যে কোনো একটা কিউব, তার আয়তন কি না বাহুর হোল কিউব, জানো? তাহলে ঘনকের আয়তন যদি ভি ধরি, তাহলে ভি সমান কত? এ কিউব, যেখানে এ হচ্ছে আমাদের সংখ্যাটা, মানে টোটাল যে বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে এটা কত হবে? না 8.292 এত, তার হোল কিউব। কি হবে? এককটা কি আছে? মিটার। তাহলে মিটার কি হবে? এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো? মনে কর 570.13523 এরকম একটা পাওয়া যাবে, এত সেমি কিউব। এটা হচ্ছে ঘনকের কি পেলাম? না ঘনকের এটা বাহুর আমি আয়তনটা পেলাম বা ভলিউমটা পেলাম। ঘনকের আয়তন বাহুর হোল কিউব, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তার হোল কিউব করলে মোটামুটি এরকম একটা ফিগার বেরোবে যদি তোমরা ক্যালকুলেটারটা করো। এখন বিষয়টা হচ্ছে সার্থক সংখ্যা অনুযায়ী এর কত। তাহলে এখানে নাম্বার কটা দিয়ে আছে? বলছে একটাই তো নাম্বার দিয়ে আছে, একটাই তো আছে, একটাই আছে। তাহলে এটার ক্ষেত্রে কটা সার্থক সংখ্যা কত? না দেখো একটা যদি দেওয়া থাকে 1 2 3 4, এর সার্থক সংখ্যা কত? না 4টে। তাহলে 4 পর্যন্ত রুম হবে এখানে। এখানেও এমন একটা, এই যে অ্যান্সারটা হবে তারও সার্থক সংখ্যা যেমন 4ই হয় এরকম। তাহলে এর সার্থক সংখ্যা যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে কী করবে দেখো, তাহলে 1 2 3 4 এই পর্যন্ত আমাকে নিতে হবে। দেখো এর পরের সংখ্যাটা কত আছে? 3 আছে। তাহলে পরের সংখ্যাটা যেহেতু 3 আছে, তাহলে 3 থাকলে কি হবে? 5-এর থেকে কম। তাহলে 3 হচ্ছে 5-এর থেকে কম। 5-এর থেকে কম হলে কি হয়? আমরা ডাইরেক্ট সংখ্যাটাকে লিখি, অর্থাৎ 570.1 এত কি হবে? না সেমি কিউব। বা এখানে মিটার আছে, তাহলে মিটার কিউব হবে। তাহলে এখানে মিটার আছে, এখানে মিটার কিউব হবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? না গুণের ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে? না ভাগের ক্ষেত্রে, এই সিস্টেমটা। তাহলে এই একটা সিস্টেম গেল গুণ আর ভাগের ক্ষেত্রে, কারণ এখানে গুণই করা হয়েছে। দেখো এটা ইন্টু এটা ইন্টু এটা, মানে হোল কিউব মানে কি? মনে করো 2 তার হোল কিউব মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করা হলো। তাহলে যদি একটা সংখ্যা থাকে, তখন দেখবো ওই সংখ্যাটার আমাদের সিগনিফিকেন্ট নাম্বার কত, সার্থক সংখ্যা কত। যে যত সার্থক সংখ্যা হবে, আমার যে অ্যান্সারটা বেরোবে সার্থক সংখ্যাটা যেমন ততই হয়, এটা মাথায় রাখবো। ঠিক আছে? এই যেমন 4 ছিল, 1 2 3 4, তাহলে 4 সার্থক সংখ্যা কত ছিল? 4 ছিল। তাহলে অ্যান্সারটা তো আমি কত? 4 ঘর পর্যন্তই নেবো। তাহলে 1 2 3 4 এই পর্যন্ত নেবো। তখন নেওয়ার সময় দেখতে হবে যে পরের সংখ্যাটা, মানে 4 পর্যন্ত কত হচ্ছে? না 1 হচ্ছে। লাস্টের কত হচ্ছে? 1 হচ্ছে। তারপরের সংখ্যাটা কত? 3 আছে। 3 মানে কি? 5-এর থেকে কম। তাহলে 5-এর থেকে কম মানে কি করবো? সঙ্গে সঙ্গে সেটা
আমি ডাইরেক্ট সংখ্যাটা লিখবো। 5-এর থেকে বেশি হলে 1 যোগ করতাম, আর 5-এর সমান হলে তখন দুটো আমি কন্ডিশন দেখিয়ে দিয়েছিলাম, দুটো কেস দেখিয়েছিলাম, সেই কেসগুলো মনে আছে আশা করি। দেখো যোগ বা বিয়োগ তার ক্ষেত্রে কি হয়, মনে করো সিম্পলিফাই বলছি যে একটা সংখ্যা, মনে করো এ একটা হচ্ছে একটা নাম্বার দিল, এ সমান কত না মনে করো 10.5, সিম্পল বলছি এ সমান 10.5 তোমাদেরকে বলে দিয়েছে। আর বি সমান মনে করো একটা বললো যে সিম্পল বি সমান কত, বি এর ভ্যালু মনে করো 2.01, এর মান দিয়ে আছে, বি এর মান দিয়ে আছে, ঠিক আছে। বলছে সার্থক সংখ্যা অনুযায়ী এ প্লাস বি এর মান কত, কি বলছে, বলছে সার্থক সংখ্যা অনুযায়ী এ প্লাস বি এর মান কত, এটা তোমাকে বার করতে হবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম গুণ বা ভাগের ক্ষেত্রে কি করছিলাম, সর্বনিম্ন সার্থক সংখ্যা, অর্থাৎ যে দুটো সংখ্যা গুণ করব বা যে দুটো সংখ্যা ভাগ করব তাদের মধ্যে যার সার্থক সংখ্যাটা কম, অ্যান্সার যেটা হবে তার সার্থক সংখ্যাটা যেমন ওই কমটার মতোই হয়, তাই আমরা করছিলাম। এবার যেটা রুলটা কি বলছে, এই যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি বলছে, বলছে দশমিকের পর সর্বনিম্ন সার্থক সংখ্যা, অর্থাৎ অ্যান্সারটা সার্থক সংখ্যা যেমন সেটাই হয়। দেখো এর সার্থক সংখ্যা কত না, সার্থক সংখ্যা টোটাল সার্থক সংখ্যা কত না 3টে আছে, 1 2 3। দশমিকের পর সার্থক সংখ্যা কত, দশমিকের পর সার্থক সংখ্যা কত, একটি, দেখো একটি। দশমিকের পর সার্থক সংখ্যা মানে দশমিকের পর কটা অঙ্ক আছে না, একটা অঙ্ক আছে, দশমিকের পর একটা অঙ্ক আছে, শুধু 5 আছে, তাহলে এইটা সার্থক সংখ্যা কত না 1, তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সার্থক সংখ্যা আছে 1। এইটার দশমিকের পর সার্থক সংখ্যা কটা আছে, দুটো আছে, দেখো 0 আর 1, কটা আছে না দুটো, এই দুটো, তাহলে এর ক্ষেত্রে কত দুটো। বলছে কি কন্ডিশন, বলছে যখন তুমি যোগ করবে তখন যে যোগফলটা হবে তার সার্থক সংখ্যাটা যেমন এদের মধ্যে যার সার্থক সংখ্যা সবচেয়ে কম, দশমিকের পর সার্থক সংখ্যা এর কত 2, দশমিকের পর সার্থক সংখ্যা এর কত 1, তাহলে সর্বনিম্নটা দিতে হবে, অর্থাৎ যেটা তুমি যোগফল পাবে তার সার্থক সংখ্যাটা দশমিকের পর যেমন একটাই সার্থক সংখ্যা থাকে, ঠিক আছে। এই দুটোকে যোগ করলে কত পাবো, দেখো 10.5 প্লাস 2.01, এটাকে যদি আমি যোগ করি মানে এ প্লাস বি যদি করি, দেখো এ প্লাস বি যদি করি তাহলে কত পাচ্ছি এটা না, এটা পাওয়া যাবে 12.51। বলছে এটা তো আমি যোগফলটা পেলাম, সার্থক সংখ্যা অনুযায়ী যোগফল মানে কি করব, দশমিকের পর কটা সার্থক সংখ্যা আছে একটা, এখানে দশমিকের পর কটা সার্থক সংখ্যা আছে দুটো, তাহলে আমাকে দেখতে হবে দশমিকের পর একটা সার্থক সংখ্যা যেটা আছে সেই অ্যান্সারটার মধ্যেও যেমন দশমিকের পর একটাই সার্থক সংখ্যা থাকে, কারণ সর্বনিম্ন মানে 1, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে 12 দশমিক কত, 12 দশমিক কত নেবো 5, মানে 5 নেবো, কারণ 5-এর পরেরটা যদি 6 থাকতো বা আপার থাকতো তাহলে কি হতো, ওর সঙ্গে 1 যোগ করতাম, যেহেতু 5-এর পরে কথা আছে 1 আছে, তাহলে জাস্ট ফিগারটাই লিখে দেবো। তাহলে এইটা হচ্ছে এ প্লাস বি এর সার্থক সংখ্যা অনুযায়ী এ প্লাস বি এর যোগফল। যেটা ক্লিয়ার হলো আশা করো। দুটো বস্তুর ভর দিয়ে দিয়েছে, ঠিক আছে, দুটো বস্তুর ভর সিম্পল। মনে করো একটা বস্তুর ভর হচ্ছে এম, ভরকে আমরা কি বলি মাস বলি, প্রথম অঙ্কটা কি এম, ওই জন্য ভরকে আমরা এম দিয়ে ডিনোট করি। দুটো বস্তুর ভর তাহলে একটার এম ওয়ান হচ্ছে, ঠিক আছে, একটার ভর এম ওয়ান, মনে করে দেওয়া আছে 20.253, এরকম একটা দেওয়া আছে 253, তাহলে একটা বস্তুর ভর দেওয়া আছে 20.253, ভরটা কি, ভরের একক কি হয় গ্রাম, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে ভরের একক কি না কেজি, আর এপিএস সিস্টেমে কি হবে পাউন্ড। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এপিএস পদ্ধতি ভরের একক পাউন্ড, বাট বলের একক কিন্তু পাউন্ডাল, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপর দেখো যে একটা বস্তুর ভর দেওয়া আছে এত কেজি, এত গ্রাম দেওয়া আছে, আর একটা বস্তুর ভর মনে করো সেটাকে হচ্ছে M2, এর ভরটা কত মনে করো, এর ভরটা হচ্ছে 12.50 এত গ্রাম। বিষয়টা ক্লিয়ার? তাহলে দুটো বস্তুর ভর দেওয়া আছে, এই দুটো বস্তুর ভরের যোগফল সার্থক সংখ্যা অনুযায়ী কত হবে সেটা বার করতে হবে। তাহলে এই দুটো বস্তুর ভরের যোগফল সার্থক সংখ্যা অনুযায়ী কত হবে, সিম্পল ভরের যোগফল যদি করি, দুটো ভরের যোগফল মনে করো কত করবো, একটা M1 একটা M2 ধরো, M1 প্লাস M2, এটা সমান কত 20.253 প্লাস 12.50 এত কি আছে না গ্রাম। এই হচ্ছে আমাদের গ্রাম বেরোলো। তাহলে এটা কত হবে 32.753, এটা ক্যালকুলেটার হিসাব করে তোমরা জানতে পারবে, দেখতে পাবে এত গ্রাম প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে বস্তুভার। এখন দেখতে হবে যে কি বলছে, যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি করা হয়, এটা কি হচ্ছে যোগ করা হয়েছে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি করা হবে না সর্বনিম্ন সার্থক সংখ্যা, কার পর দশমিকের পর সর্বনিম্ন সার্থক সংখ্যা। তাহলে দেখো এইটা দশমিকের পর, এটা তো দশমিক, তাহলে এটা হচ্ছে দশমিক, দশমিকের পর সর্বনিম্ন সার্থক সংখ্যা কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে এর ক্ষেত্রে কত 3, এর দশমিকের পর সার্থক সংখ্যা কটা দুটো আছে, দেখো একটা 2, তাহলে সর্বনিম্ন সার্থক সংখ্যা কত হলো
2 হয়েছে, ঠিক আছে। তাহলে যে অ্যান্সারটা বেরোবে এই অ্যান্সারটার সর্বনিম্ন সার্থক সংখ্যা যেমন 2 হয়, তাহলে কত হবে না 32.75। এই 5টা লেখার আগে আমি এখানে দেখবো যে কত আছে। 5-এর থেকে বেশি থাকলে এর সঙ্গে 1 যোগ করতাম, যদি কম আছে তাহলে আমি ডাইরেক্ট লিখবো, তাহলে এত কি হবে, এত গ্রাম। এটা হচ্ছে অ্যান্সার। বিষয়টা হচ্ছে তাহলে এইভাবে কিন্তু আমাদের ম্যাথগুলো তোমাদের দেয়, মানে যে ম্যাথগুলো দেওয়া হবে সেই ম্যাথগুলো কিন্তু এইভাবেই দেবে তোমাদের। তাহলে এরকম কিছু জিনিস দিয়ে দেবে, ছোটোখাটো টুকিটাকি জিনিস দিয়ে দেবে, এখান থেকে তুমি সার্থক সংখ্যাটা বার করতে হবে। তাহলে রুল, 3টে রুল তুমি একটু ফলো করবে, একটু মনে রাখবে তোমরা এই 3টে রুল। প্রথম, সার্থক সংখ্যা যদি কোনো একটা নাম্বারের দেয়, যে কোনো একটা নাম্বার দিয়ে দিল, বলছে তার সার্থক সংখ্যা কত, তাহলে আমাকে দেখতে হবে লেফট সাইডে যদি 0 থাকে সেই জিরোগুলোকে আমি বাদ দিয়ে দেবো, যেখান থেকে অশূন্য সংখ্যা শুরু হচ্ছে সেখান থেকে আমি সার্থক সংখ্যা বার করবো, ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি বলছে না, সেকেন্ড রুল বলছে গুণ বা ভাগের ক্ষেত্রে কি দেখতে হবে, সর্বনিম্ন সার্থক সংখ্যা, দুটো সংখ্যার গুণ করব। তাহলে দুটো সংখ্যার মধ্যে কার সার্থক সংখ্যাটা সবচেয়ে কম, যার সার্থক সংখ্যা সবচেয়ে কম অ্যান্সারটা যেন সেই যার সার্থক সংখ্যা সবচেয়ে কম ছিল সেটাই যেমন সার্থক সংখ্যা হয়, মানে অ্যান্সারটা, মানে দুটো সংখ্যার গুণ করেছি, একটা সংখ্যার সার্থক সংখ্যা মনে করো 2 আর একটা ছিল 4, এখন ওদের গুণ করেছি, একটা নাম্বার পেলাম, যে নাম্বারটা হচ্ছে 5টা সংখ্যাযুক্ত একটা সংখ্যা পেলাম। তাহলে এই যে যা 3 পেয়েছিলাম সেটাই কিন্তু যেমন সার্থক, অর্থাৎ যার সার্থক সংখ্যাটা সর্বনিম্ন সে অনুযায়ী আমাদের লিখতে হবে অ্যান্সারটা। আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে দেখতে হবে যে দশমিকের পর সার্থক সংখ্যা সর্বনিম্ন কটা, না যেমন এর দেখতে পাচ্ছি দশমিকের পর সার্থক সংখ্যা কটা, 3টে, 2, 5, মানে কটা আছে, 3টে, দশমিকের পর এর কটা আছে, 2টো। তাহলে অ্যান্সার যেটা বেরোবে সর্বনিম্নটা যেমন হয়, ওই দুটোই যেমন সার্থক সংখ্যা হয়, অর্থাৎ দশমিকের পর এরও যেন 2টো থাকে, দশমিকের পর এরও যেন 2টোই থাকে, এইভাবে হচ্ছে সার্থক সংখ্যাগুলো বার করতে হয় বা সিগনিফিকেন্ট নাম্বারগুলো বার করতে হয়। এইভাবেই তোমাদের কোশ্চেনগুলো পড়ে। এইটা ভালো করে যদি দেখো, আশা করি তোমাদের একটাও আটকাবে না, এখান থেকে যা পড়বে তাই তোমরা নিজে পেরে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।